আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এই মিসাইলটির মডেল নাম্বার হলো CD-10। এটি চায়নার লং রেঞ্জের যে সোয়ার্ড-10 রয়েছে এই মিসাইল হিসাবে পরিচিত। চীনের একটি দ্বিতীয় প্রজন্মের সাবসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। দেখুন, এই ক্রুজ মিসাইলটি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন 2001 সালের দিকে তৈরি করে এবং এটি সার্ভিসে প্রবেশ করে প্রথম 2006 সালের দিকে। 2001 সালের দিকে যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, তখন তারা তাদের টামাহক মিসাইল অনেকগুলো ব্যবহার করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। তখন একটি টামাহক মিসাইল অক্ষত অবস্থায় পাকিস্তানের হাতে পড়ে যায়। সেই মিসাইলের উপর ভিত্তি করেই এই মিসাইলটি চীন তৈরি করেছে অভিযোগ রয়েছে। যদিও চীনের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রের টামাহক মিসাইল এবং রাশিয়ান যে KH-55 মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল, এই দুইটি মিসাইলের উপর ভিত্তি করেই চীন এই মিসাইলটি তৈরি করেছে এবং ধাপে ধাপে এই মিসাইলের কয়েক দফায় উন্নতি হয়েছে। দেখুন, চীনের এই মিসাইলগুলোর গতি খুব একটা বেশি নয়, সাবসনিক গতি ঘন্টায় 990 কিলোমিটার। তবে এর রেঞ্জ অনেক, প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। দেখুন, 1090 কেজির এই মিসাইলটি সর্বোচ্চ প্রায় 500 কেজি ওজনের পেলোড বহন করতে পারে এবং 2500 কিলোমিটারের লক্ষ্যবস্তু, যেটা চলন্ত অবস্থায় যদি গতি 220 কিলোমিটারও হয়, তাতে নিখুঁতভাবে কয়েক ফিটের মধ্যে এটা হিট করতে পারে। এটি এত নিচু দিয়ে উড়ে যে একে রাডারে শনাক্ত করা খুবই কঠিন, যার জন্য এটি এতটা কার্যকর। দেখুন, চীনের সামরিক বাহিনীর বহরে বর্তমানে YJ-20 বা YJ-21 এর মতো হাইপারসনিক মিসাইল চলে এসেছে, লং রেঞ্জের হাইপারসনিক মিসাইল। সেখানে সাবসনিক এই মিসাইলগুলো চীন এখন কম ব্যবহার করে, আর এই সুযোগটাই কিন্তু চলে এসেছে ইরানের কাছে। অভিযোগ রয়েছে যে এখন চীন এই ধরনের মিসাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইরানকে সাপ্লাই দিচ্ছে এবং ইরান সেই চীনের প্রযুক্তিগত এবং যন্ত্রাংশের সহযোগিতায় তাদের নিজস্ব মিসাইলগুলোতে সেগুলো যুক্ত করে আরও শক্তিশালী উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যেই ক্রুজ মিসাইলটির দৃশ্য দেখছেন, এটি ইরানের তৈরিকৃত সুমার ক্রুজ মিসাইল। অভিযোগ রয়েছে যে এই মিসাইলটি তৈরিতে গুরুত্বপূর্ণ গাইডেন্স সিস্টেম এবং যে প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে সেটা চীন তার এই CJ-10 নামক যে ক্রুজ মিসাইল রয়েছে তা থেকে দিয়েছে এবং ইরানের এই মিসাইলটিও কিন্তু চীনের এই ক্রুজ মিসাইলের একেবারে সাদৃশ্য, সেম। দেখুন, একদিকে ইরান তার ড্রোনের উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করেছে, ঠিক এমতো অবস্থায় চীনের এই ধরনের সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তরের অভিযোগ যুক্তরাষ্ট্রকে প্রচণ্ডভাবেই কিন্তু উদ্বিগ্ন করে তুলেছে। যার জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুদ ডোনাল্ড ট্রাম্প নিজের স্টেটমেন্টে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়টা স্বীকার করেছে। তিনি সরাসরি শি জিনপিংকে চিঠি দিয়েছেন যে কোনোভাবেই যাতে ইরানকে কোনো ধরনের অস্ত্র চীন না দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চীন এগ্রি করেছে তারা ইরানকে আর কোনো ধরনের অস্ত্র দেবে না। তবে বাস্তবতা হলো যে এই ধরনের দাবি যখন যুক্তরাষ্ট্র করছে, ঠিক তখনই প্রায় 1000 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ইরানে পৌঁছে গেছে বা পৌঁছে দেওয়া হচ্ছে, এমন সংবাদেরও কিন্তু পরিষ্কার ইঙ্গিত আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম দিচ্ছে। মানে যুক্তরাষ্ট্র যে দাবি করছে সেটা যে পুরোপুরি সত্য নয় তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেটকম ঘোষণা দিয়েছে ইরানকে সহযোগিতা করে বা ইরানে প্রবেশ করে ইরানের জাহাজগুলোর তেল সরবরাহ করে সেই ধরনের যে কোনো জাহাজে তারা সরাসরি আক্রমণ করবে। জাহাজটি যদি আন্তর্জাতিক জলসীমায় থাকে তাহলেও আক্রমণ হবে, কিংবা ইরানের আঞ্চলিক জলসীমায় থাকলেও আক্রমণ হবে। সেটকমের এই ঘোষণার পর অন্তত 13টি জাহাজের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার যুক্তরাষ্ট্র প্রচেষ্টা করেছে, এমনটা আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হচ্ছে। পরিস্থিতি যখন এমতো অবস্থায়, তখন ইরান তার পুরো কোস্ট লাইন জুড়ে তার লং রেঞ্জের যে এন্টিশিপ মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যাপক ভিত্তিতে মোতায়েন এবং রেডি টু ফায়ার অবস্থায় রাখছে। যেমন পূর্বে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ওমানের উপকূলে, মানে ইরানের উপকূল থেকে 200 কিলোমিটার দূরে অবস্থান করছিল, যেখানে বর্তমানে ডেস্ট্রয়ারগুলো আরও ইরানের কাছাকাছি উপকূলের কাছে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা করছে। মানে এখন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ অন্তত 2 থেকে 4টি ডেস্ট্রয়ার ইরানি উপকূলের 100 কিলোমিটারের আশেপাশে রয়েছে এমনটাই জানা যাচ্ছে, যেখানে ইরানের যে শক্তিশালী এন্টিসেপ ক্রুজ মিসাইলগুলো রয়েছে, আবু মাহাদি বা সুমার মিসাইলগুলো, এগুলোর রেঞ্জ প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার এবং সংখ্যাও কিন্তু ব্যাপক। বলা হয়ে থাকে ইরানের কাছে এই ধরনের মিসাইল অন্তত কয়েক হাজার পর্যন্ত থাকতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ জাহাজের জন্য একটি বড় ধরনের প্রতিবন্ধকতা এবং ঝুঁকি তৈরি করবে। ইরানের পক্ষ থেকে বিষয়টি পূর্বেই পরিষ্কার করা হয়েছিল, তাদের যে কোনো জাহাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া যুদ্ধবিরতির চুক্তিকে ভঙ্গুর করবে এবং তারা সরাসরি প্রতিক্রিয়া দেখাবে। যেখানে যুক্তরাষ্ট্রের সেটকম এখন ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে এবং ইরানও তার পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এখন এমতো অবস্থায় টানটান যখন পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা দিলেও এই যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেয়, ধরুন ড্রোন হামলা বা মিসাইল হামলা চালায়, তাহলে সাথে সাথে যুদ্ধবিরতি ভঙ্গুর হয়ে যাবে এবং এর পাল্টা জবাব হিসাবে যুক্তরাষ্ট্র শক্তিশালীভাবে ইরানে হামলা করবে। তার প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে, এমন ঘোষণা তারা দিয়েছে। দেখুন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরায়েলের যে যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করার বিষয় বা প্রস্তাবের বিষয়, এটা নতুন কিছু নয়। এর পূর্বেও কিন্তু বারাক ওবামা এবং এর পূর্বের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব ইসরায়েল দিয়েছিল। তবে পূর্বের যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইসরায়েলের এই প্রস্তাবে রাজি হয়নি এবং তারা ইরানে আক্রমণ করেনি। তবে এক্ষেত্রে ইসরায়েলের অন্যতম বড় সাফল্য হলো যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা এক্ষেত্রে প্রলুব্ধ করতে পেরেছে বা প্রভাবিত করতে পেরেছে ইরানে হামলার জন্য। চূড়ান্তভাবে 2 দফায় হামলা হয়েছে এবং একটা দীর্ঘ সময় লড়াইও চলেছে। দেখুন, একটা দীর্ঘ সময় লড়াই এবং ইরানের যুদ্ধ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত ফলাফলের যে বিষয়, সেগুলো প্রশ্নবিদ্ধ। তবে খরচের বিষয়ে কিন্তু কোনো ধরনের লাগাম টানা যাচ্ছে না। ব্যাংক অফ ইসরায়েল নিশ্চিত করেছে যে যুদ্ধকালীন পরিস্থিতির এই কারণে ইসরায়েলের যুদ্ধকালীন খরচ $112 বিলিয়ন ছাড়িয়ে যাবে। 2023 সাল থেকে 2026 সালের এই যুদ্ধকালীন সময়ের মধ্যেই ইসরায়েলের শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই এই $112 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গেছে এবং এই খরচের পরিমাণ আরও বাড়বে যদি নতুন করে ইরানের সঙ্গে সংঘর্ষ হয়। এবং এই ক্ষেত্রে বর্তমানে পদাতিক হামলার বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। মানে পদাতিক হামলা শুরু হলে এই ড্যামেজ এবং ক্ষয়ক্ষতির বিষয় আরও বাড়বে। সেটা হয়তো $150 বিলিয়ন পর্যন্ত সর্বোচ্চ দাঁড়াতে পারে, যেটি দীর্ঘকালীন মেয়াদে ইসরায়েলের অর্থনীতি, অবকাঠামো এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হিসাবে বিবেচনা করা হচ্ছে। পূর্বে কিন্তু ইসরায়েলে যে কোনো সংঘর্ষের পর তার অর্থনীতিকে দাঁড় করানোর ক্ষেত্রে ইউরোপের সক্রিয় ভূমিকা ছিল। তবে এখন ইউরোপের দেশগুলোও একে একে ইসরায়েল থেকে সরে যাচ্ছে। তারা পরিষ্কারভাবে বার্তাও দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের একক ভিত্তিতে ইসরায়েলকে দাঁড়ানো বা পূর্বের ন্যায় পৃথিবীব্যাপী তাদের আইটি সেক্টরের পণ্য আবার রপ্তানি করার বিষয়টাও একটা জটিল সমীকরণের মধ্যে চলে গেছে। দেখার বিষয়ে এত বড় ধরনের ঝুঁকি এবং এত ব্যয়বহুল যুদ্ধের খরচ থাকার পরও নতুন করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়ায় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।